নমস্কার। আমরা জানি আজ বুধবার। আমার সমস্ত শ্রোতা বন্ধুরা সব অধীর আগ্রহে বসে আছো এই বুধবার দিনটার জন্য। বুধবার আর শনিবার রামধনু হরর চ্যানেলে হরর ঘটনা শোনার জন্য। ভয় পাচ্ছ না তো কেউ? ভয় পেলে সবার মাঝখানে ঢুকে পড়ো। কানে কিন্তু হেডফোনটা দিয়ে শুনো। শুধু ভয় আর ভয়। রামধনু হরর চ্যানেলে তোমাদেরই বন্ধুর কণ্ঠে আজ তার কর্মজীবনে এক সত্য ঘটনা শোনো। সালটা 1992। রাজ্যে সে ঘুমোতে পারিনি, চমকে চমকে উঠেছে তোমার বন্ধু। হ্যাঁ, আমি অনেক রাত ঘুমোতে পারিনি। গল্পটা ঘটনাটা বলবো কি বলবো না? আমার ওয়াইফ বলল, তুমি তোমার জীবনের ঘটনাটা বলো। তাই সেই মারাত্মক ভয়ের ঘটনা আজ তোমাদের আমি শোনাবো। আমি তখন সাকরাইলে চাকরি করি। সাকরাইলে একটি জুট ইন্ডাস্ট্রি। আমার তখন বিসিট। সন্ধে ঠিক 6টা, 6:30টার সময় আমার বুকের এই দিকটা প্রচন্ড পেন উঠতে উঠতে চিনচিন করতে 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 বাড়তে লাগলো। জল খেলাম, কিছুতেই কমে না। খানিকক্ষণ চেম্বারে এসে বসলাম, লাইন থেকে, কিছুতেই কমে না। খানিকক্ষণ পর এত যন্ত্রণা, বুকে ছটফট করতে লাগলাম। সঙ্গে সঙ্গে আমাদের ফ্যাক্টরি ডিসপেন্সারিতে আমাকে ধরাধরি করে আমার অফিসার কলিগরা সব নিয়ে গেল। নিয়ে যেতেই ওরা সঙ্গে সঙ্গে ইসিজি করলো, তারপর টেলিস্কোপ দিয়ে বুক টুক দেখলো। সঙ্গে সঙ্গে ওইখান থেকে বাণীপুর বলে একটা জায়গা আছে আন্দুলে, ওইখানে এক ডাক্তারের থাকে, ওইখানেও এক্সরে হয়, ইসিজি হয়। ভাবলো এখানকার ইসিজি যদি খারাপ হয় তবু ওইখানকার ইসিজিটা, ওই এক্সরে ক্লিনিকের ওই ইসিজিটা ওইখান থেকে করাটাই ভালো। আমাকে অফিসের অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল ওইখানে। তখন আমার মারাত্মক অবস্থা, যন্ত্রণায় যেন আমি শ্বাস নিতে পারছি না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে ওইখান থেকে বাণীপুর থেকে রেফার করলো ইমিডিয়েট হসপিটালাইজেশন, পেশেন্ট খুব সিরিয়াস। আমার দুজন কলিগ অফিসেরই আমাকে নিয়ে চলে গেল সোজা SSKM অ্যাডমিট করাতে। কলকাতা SSKM, 1992 সাল। সেদিন ছিল 10ই মে। দিনটা আমার কাছে এখন ইতিহাস হয়ে গেছে। ওই দিনটা, ওই রাতটা, কতগুলো রাত যে আমি চমকে চমকে উঠেছি, সে তোমাদের আজ আমি শোনাবো। শুনতে থাকো, সেই শুধু ভয় আর ভয়। আমাকে তো নিয়ে চলে গেল SSKM এ। এবার ওইখান থেকে কলিগরা বাড়িতে ফোন করলো। বাড়িতে ফোন করতেই, আমার বাড়িতে তখন ফোন ছিল না, পাশের বাড়িতে ফোন ছিল। সেই ফোন নাম্বারে ফোন করতে বাবা গিয়ে ফোনটা রিসিভ করলো। বাবা তখন বাড়িতেই ছিল। সঙ্গে সঙ্গে বাবা খবর পেয়ে অত রাতে বাবা চলে এলো SSKM হসপিটালে। সাথে এসেছিল আমার মা। আমার তখন ছোট্ট বাচ্চা, বয়স তখন 7-8 মাস বয়স, বড় ছেলের বয়স। মিসেস বাড়িতে একা, বাচ্চাকে রেখে
মিসেসকে সাথে সামনে রেখে ঘরে মা আর বাবা চলে এলো। পাড়ার লোকেদের, আশেপাশের লোকেদের বলল, আমার ওয়াইফ রইল, মানে আমার মিসেসকে বলে গেল যে এরা দেখবে, কিছু অসুবিধা হলে। আর ওর বাবা মারও একটু জানিয়ে রেখে গেল বাবা মাকে। বাবা মা আমার বাড়িতে এসে রইল। পরের দিন আমি জানতে পেরেছিলাম। এবার এসএসকেএমে তো আমাকে অ্যাডমিট করলো। যখন আমাকে ধরে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে স্ট্রেচার থেকে বললো, স্ট্রেচারে যাবেন? আমি বললাম, না, আমাকে একটু হাঁটতে দিন, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম। হঠাৎ একটা পায়ে, ওই আমি যেখানে কার্ডিয়াক ডিপার্টমেন্টে যেখানে আমাকে শুতে যাবো, মানে আমাকে ভর্তি করিয়েছে, সেই ডিপার্টমেন্টে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর ওই লনটার দুপাশে রুগী মেঝেতে শুয়ে আছে। হঠাৎ একটা কার সঙ্গে ধাক্কা লাগলো, লাল শালু মোড়া কাপড়, মানে কম্বল, লাল কম্বলে ওরা শুয়ে আছে। দেখলাম পুরো দৌড়তে যাওয়া, পুড়ে যাওয়া একটা রুগী। আমার বোধহয় ঘন্টা দেড়েক আগে ওইখানে অ্যাডমিট হয়েছে। মানে যারা নিয়ে এসে রেখে গেছে তাদের বাড়ির লোক বা কেউ হয়তো কোথাও গেছে ওষুধ টষুধ আনতে। এবার ওকে তো ওইখানে ফেলে রেখেছে। ওকে ডাক্তাররা, মেট্রনরা ছোটাছুটি করছে ওকে নিয়ে, মানে রুমে নিয়ে যাওয়ার জন্য। ওর জলটা পুরো গা ছটফট করছে। তখন আমাকে দেখে মুখের দিকে তাকালো, মুখটা ঝলসে গেছে। একটা মহিলা, দেখে মনে হলো একজন মহিলা, অল্প বয়সী মহিলা। আমি সোজা হেঁটে চলে গেলাম নমস্কার করে, কারণ গায়ে তার পাটা লেগেছে। অসুস্থ মানুষ, কি করে পুড়েছে ভগবান জানে। আমার এবার বেডে শুয়েছে। শোয়ার পর আমি যখন শুয়েছি যে বেডে, একদম দরজার সামনে, তার পাশ দিয়ে পাশে আরো 5খানা বেড, মানে আমাকে নিয়ে 6 জন। আর এই দিকেও পায়ের দিকেও আরো 6 জন। যখন শুয়েছে তখন বাজে সন্ধ্যে 7:30, পৌনে 8টা। আমাকে ওইখান থেকে আন্দোলন থেকে নিয়ে এসছে বাই অ্যাম্বুলেন্স করে এসএসকেএমে। কতক্ষণ টাইমটা লেগেছে, 6টা 6:30 থেকে। এবার হঠাৎ খানিকক্ষণ পর যে ছেলেটি আমার পাশে শুয়েছিল, হঠাৎ দেখি সেই ছেলেটির সামনে কম্বল দিয়ে পুরো ঢেকে দিয়েছে, দুটো দিক। আমি জিজ্ঞেস করলাম নার্সকে, যে শুয়েছিল ছেলেটি কম্বল দিয়ে ঢেকে দিয়েছেন কেন? বললো, ওদের দেখতে হবে না, পায়খানা করে ফেলেছে। আমি বুঝতে পারিনি। আমি জানি হয়তো পায়খানা করে ফেলেছে। তার বাড়ির লোককে তার মধ্যে খবর দেওয়া হয়েছে। আমি আসার পর আমার সঙ্গে কথা বলেছি, আপনার কি হয়েছে, এখন কিরকম আছেন? ওর নাকি ওই হার্টে মানে অপারেশন হয়েছে, স্টেন বসিয়েছে সেই দিন, কিন্তু তাও সাকসেস হয়নি স্টেনটা বসানো। মানে ছটপট করছিল। তার মধ্যে পাশের ছেলেটি, 17-18 বছরের ছেলেটি, ওই কম্বল দিয়ে দেওয়া মানে আমি জানতাম না। মারা গেলে কম্বল দিয়ে ঢেকে রাখে, বাড়ির লোক যতক্ষণ না আসে ততক্ষণ বডি ওইখানেই পড়ে থাকে। বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। হঠাৎ পায়ের দিকে 6খানা পেশেন্ট ছিল, 1খানা পেশেন্ট খালি। কি হলো? বললো ওকে ছেড়ে দিয়েছে, রিলিজ হয়ে গেছে। আর পাশের 5খানা বেড মধ্যে আরেকখানা বেড ওরকম কম্বল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম ওর কি হয়েছে? বললো ও পটি করছে। আমি ঠিক আছে। তখন রাত্রি 1টা বাজে। চিন্তা করো, আমার কিছুতেই ঘুম আসছে না। আমাকে একটা ইঞ্জেকশন দিয়েছে ঘুমে। তারপর রাত্রিবেলা এদিক ওদিক তাকাচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম বলে মেট্রন নার্সরা এসে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর একটু ঘুম ঘুম আসছে। তখন এসএসকেএমে একদল ছেলে মেয়ে এলো, আমাকে সব
নিয়ে পরীক্ষা করছে, বলছে এটা এইখানে এই থাকে, এটা এই থাকে, এখন কেমন আছে এরকম করে ধাক্কা দিয়ে আমি বললাম ব্যথাটা, ঘুমের ইঞ্জেকশন তো ঘোরের মধ্যে, তার মধ্যে ওষুধ পড়েছে। বললাম এখন একটু ঠিক আছে। বললো আপনার বাবা মা এসছে, বাইরে আছে, অপেক্ষা করছে, সবাই জানতে পেরে গেছে, আপনার কোনো চিন্তা নেই। আমি বললাম ঠিক আছে। তার যখন পাশের বেডে ছেলেটির কম্বল ঢাকা, পায়ের দিকের লোকটি সেও পটি করছে, সকাল 7টায় ঘুম ভেঙেছে আমার, তখনও দেখি কম্বল ঢাকা, পাশেরটাও কম্বল ঢাকা। আমি জিজ্ঞেস করলাম, ওই দুধ দিতে এসেছিল, পাউরুটি দিতে এসেছিল, ডিম দিতে এসেছিল। পাশের বেডে ওই আলমারির সামনে রাখা থাকে তো, ওর বেডে আর রাখিনি। তা আমি বললাম যে দিতে এসেছিল ওনাকে দিন, পাশের বেডের ছেলেটাকে। ও নেই, ও মারা গেছে। খালি গম্ভীর গলায় বলে ওর পাশেই চলে গেল। আমি তার মানে কালকে সন্ধ্যেবেলা আমার সঙ্গে কথা বলেছে। বললো আপনার সঙ্গে কথা বলা মিনিট 15-20 বাদে ও মারা গেছে। আপনার তখন ইঞ্জেকশন দিয়েছিল, যার জন্য আপনি বুঝতে পারেননি। তাহলে পায়ের টিকিটটাও তাহলে মারা গেছে। আমার নিজের মনকে জিজ্ঞেস করলাম, মারা গেলে বোধ হয় এরকম কম্বল ঢাকা দিয়ে দেয়। তখন আমার নিজের মনকেই না নিজেই জিজ্ঞাসা করছি, ভয় পেয়ে গেল। এবার বাবা মা সারা রাত্রি তো বাইরে বসে আছে। এবার সকাল হয়েছে 7:30 পৌনে 8টার মধ্যে, এবার ভেতরে ঢুকেছে আমাকে দেখতে। আমি বাবাকে বলছি, বাবা আমাকে নিয়ে চলে এখান থেকে, আমি এখানে থাকলে মরে যাব, আমাকে তুমি বন দিয়ে নিয়ে চলো, নাহলে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখানে যে কজন ছিল এর মধ্যে আস্তে আস্তে 2জন মারা গেছে। কি বলছিস? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, আমি তোকে নিয়ে যাচ্ছি বন দিয়ে। তখন একজন ডাক্তারের সঙ্গে বাবা কনসাল্ট করলো। ডাক্তার নাম শুনেছেন, ডাক্তার হার্ট স্পেশালিস্ট, উনি সত্যি রায়, উনি স্পেশালিস্ট ছিলেন, হার্ট স্পেশালিস্ট। বাড়ি সত্যি রায়কে দেখতেন উনি, ডাক্তার KB বক্সি, সল্টলেকের বাড়ি। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পর উনি তখন সত্যি রায় বেলভিউতে অ্যাডমিট। বললো বেলভিউতে তো নিয়ে আসবেন, এখানে তো বেড পাওয়া যাবে না, আমি একটা নার্সিংহোম বলে দিচ্ছি, আমার এখান থেকে কাছে হবে, আমি মিস্টার রেকেও দেখতে পাবো, আর আপনার ছেলেকেও তাহলে দেখে আসবো। পার্ক সার্কাসে নার্সিংহোমটার নাম আমি বললাম না, যেহেতু আমি ওই নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিলাম। নার্সিংহোম বলতে 3 স্টার হোটেলের মতো, এত সুন্দর ডেকোরেশন, অ্যাকোমোডেশন সিস্টেম, সমস্ত কিছু টিপটপ। নিচতলাটায় ডেলি রুগী দেখছে, রিসেপশনিস্ট, নিচে চেম্বার, ডাক্তারকে, গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আছে রুগীদের সমস্ত কেবিন, ডরমিটারি টাইপের রুম পেশেন্টদের। আমার ছিল দোতলায়, যেখানে ICC। এবার আমি গিয়ে, আমাকে বাবা বন দিয়ে ওইখান থেকে নিয়ে চলে এলো সকাল 8টার সময়। 8টার সময় নিয়ে এলো। আমি ঠিক এসে বসেছি, আমাকে যে অ্যাম্বুলেন্সে নিয়ে এসছে ওইখানকার, সেই অ্যাম্বুলেন্সে গেল আবার একটি রুগী আনতে। সেই রুগীটা ছিল যার সঙ্গে পায়ে আমার ধাক্কা লেগেছিল। সেই পোড়া দগ্ধে যাওয়া সেই ভদ্রমহিলা, চুল পুড়ে গেছে, মুখ পুড়ে গেছে, চোখটা ঝলসে বেরিয়ে এসছে, বুক ফুক নাড়ি, মানে এরকম বিভৎস চেহারা, গায়ে একটা নীল চাদর ঢাকা দেওয়া। ওকে ওইখান থেকে অ্যাম্বুলেন্স থেকে বার করিয়ে হুইল চেয়ার আছে, হুইল চেয়ারের মধ্যে বসিয়ে এরকম করে নিয়ে আসছে। আর ওই অবস্থায় ধরা, তখনও শ্বাস আর পালস বিট চলছে। হুইল চেয়ারে নিয়ে এবার হুইল চেয়ার থেকে গাড়ি থেকে বার করিয়ে স্ট্রেচারে তুলেছে, তুলে এবার লিফটে ঢুকিয়েছে।
যখন লিফটে নিয়ে যাচ্ছে আমার পাশ দিয়ে, আমাকে দেখছে তাকিয়ে তাকিয়ে, সেই বিভৎস চেহারা, সেই ভদ্রমহিলা দেখলেই ভয় হয়ে যায়। হঠাৎ এবার আমার তো ফাইলপত্র নিচে রিসেপশনে এসে ফাইলপত্র সব লিখছে, মানে কাগজপত্র সব জমা নিচ্ছে। ওইখান থেকে আমাকে হুইল চেয়ারে বসিয়ে লিফটে করে নিয়ে সোজা চলে গেল দোতলায়। পেছন পেছন আমার বাবা এলো, মা এলো। দোতলা অ্যাডমিট হলাম। মানে দোতলা বলতে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। আমার অ্যাডমিট ছিল দোতলায়। রুম নাম্বার ছিল 66। আমার এইদিকে 66 নম্বর রুমটা হচ্ছে একদম লাস্ট কেবিনটা। তার আগে 65, 64 রুমটা একটু বড় টাইপের। ওইখানে ডাক্তাররা বসতো, মেট্রনরা বসতো, সিস্টাররা বসতো। আর আয়ারা, যারা আয়ারা ছিল, আয়ারা ওই লনটায় বেঞ্চে থাকতো। রাত্রিবেলায় টল দিত বা যার যার রোগীর ঘরে চেম্বারে থাকতো, কেবিনে থাকতো। আর ঠিক ওই 64 পাশে যে রুমটা, সেটা বিরাট একটা ডরমেটারি ছিল, যেখানে 10টা না 12টা বেড ছিল, এমনি পেশেন্ট থাকতো। আর ঠিক তার সামনে ছিল বিরাট আইসিসিউ, কাঁচ দিয়ে ঘেরা আইসিসিউ। আমাকে কিন্তু ওইখান থেকে নিয়ে প্রথম আইসিসিউতে নিয়ে গেল। আইসিসিউতে সকাল থেকে আমাকে রাত্রি পর্যন্ত আইসিসিউতে ছিলাম। রাত্রি 10টায় পুরো ওইখানে মনিটরিং হওয়ার পর আমার রুমে নিয়ে এলো, রুম নাম্বার 66, একদম লাস্ট কেবিন। লাস্ট কেবিনে আমি অ্যাডমিট হলাম। ততক্ষণ যখন 66 নম্বর রুমে এলাম, বাবা মা তখন বাড়ি চলে এসছে। তখন বাজে অনেক রাত, তখন রাত্রি 10টা 11টার পর হবে। বাবা ওরা 7টার সময় বেরিয়ে এসছে নার্সিংহোম থেকে। তার মধ্যে ডাক্তারবাবু, ডাক্তার কেবি বক্সি 2বার রাউন্ড মেরেছেন, 2বার দেখে গেছেন আমাকে, যা যা ওষুধ দেবার ওষুধ দিয়েছেন। এবার ঠিক এই লন তো, এইদিকে হচ্ছে সব কেবিন, আর এইদিকেও লাস্টের ঘরটা হচ্ছে 10 নম্বর, 9, 10 নম্বরটা হচ্ছে একটা 20x18 একটা বড় ঘর, বুঝতে পারছেন, একটা হল ঘর টাইপের। সেইখানে সব ডোয়ার করা আছে, মানে ডোয়ার মিন্স মরা রাখা হয়, ঠান্ডা কোল্ড রুম। আর 9 নম্বর সুইসাইড কেস, 8 নম্বর পুড়ে যাওয়া কেস, 7 নম্বর সুইসাইড কেস। মানে চিন্তা করুন, আমি 66 নম্বর রুমে আমি কেবিন খালি পেয়েছি, আর সব ভর্তি নার্সিংহোম। যাই হোক, কেবিনটা দুর্দান্ত কেবিন। ভেতরে নার্স আছে, আয়া আছে, মেট্রন আছে, সব কাছেই। আমার একটা এর পাশেই ওরা বসে, ডাক্তাররা, নার্সরা, মেট্রনরা। ডাকলে, বেল বাজালে বা ইন্টারকাম বাজালে ডাক্তাররা চলে আসবে। এবার আমার তো আইসিইউ থেকে বেডে দিয়েছে। রাত্রি তখন 10:30, 11:15 হবে। আমার ঠিক অতটা আইডিয়া নেই, কারণ আমাকে ওদের অ্যাপ্রন পড়া ছিল। আমার ঘড়ি ফড়ি যা ছিল সব তো বাবার কাছে জমা দিয়ে দিয়েছি, বাবা নিয়ে চলে গেছে। আমি তো অফিসে অসুস্থ হয়ে পড়েছিলাম, ফ্যাক্টরি থেকে ওইখানে অ্যাডমিট হয়েছিলাম এসএস টাইম আগের দিন। তারপরের দিন আমাকে ওইখানে ভোরবেলা নিয়ে চলে এসছে। রাত্রিবেলা তখন 12টা 12:30 হবে। একটা 14-15 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে আমার প্রথমে পাটা ধরে নাড়িয়েছে আমার রুমে। মেয়েটি ফ্রক পরা ছিল,
আমার ওই আবঝা আবঝা চোখে আমি তাকিয়ে দেখেছি আমার রুমে, আমার কেবিন রুমে ঢুকে আমার বুড়ো আঙুলটা ধরে এরকম করে নাড়িয়েছে। কে কে তাকিয়ে দেখি মেয়েটা আস্তে আস্তে আমার ওইখান থেকে গিয়ে আমার মাথার কাছে দিয়ে গিয়ে মিলিয়ে গেল। এবার তো মাথার দিকে তাকাচ্ছি, আমি ভাবছি বোধহয় কোনো নার্স বা মেট্রন হবে, ওই রকম ড্রেস পরা। মানে তখন ঘরে ওই নাইট ল্যাম্প টাইপের কেবিন রুমে ওই লাইটটা জ্বলছিল। পরিষ্কার দেখলাম আমার আঙুলটা ধরে টানলো, টানার পর মাথার দিকে চড়ে এলো। আমি ভাবলাম মাথার দিকে কোনো ওষুধ ফষুধ রাখা আছে, সেখানে কিছু নিতে এলো নাকি। তাকিয়ে দেখি কেউ নেই। তখন আমার একটু গাটা ছমছম করে উঠেছে। তারপরেই কিছু নেই ঘরে। আমি আমার সঙ্গে যে ইন্টারকামের যে সুইচটা, সেই ইন্টারকামের সুইচটা 4 নম্বর সুইচ, ওদের মেট্রনদের যে ঘরটা বসেন ওই ঘরের সুইচ, 4 নম্বর সুইচটা টিপেছি। সুইচতেই ওরা একজন ছুটে এসছে। কি হয়েছে, কি হয়েছে মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে? আমি বললাম আপনারা কেউ এসছিলেন এখন ঘরে? বললো এখন হয়তো কোনো আয়া ঠায়া এসছিল। আমি বললাম আমার পাটা, আমি ঘুমোচ্ছিলাম, আমার পায়ে বুড়ো আঙুলটা ধরে এরকম করে নাড়া দিল, নাড়া দিয়ে আমি চমকে উঠেছি। আমি কে কে বললাম, দেখি মাথার কাছে গেল। তারপরে আমি আর দেখতে পেলাম না। মেট্রন বুঝতে পারলো, আমাকে বললো ও কিছু নয়, হয়তো আয়া এসছিল, আয়া এসে ডেকেছে, আপনি ঘুমোচ্ছেন না, জেগে আছেন, তাই দেখবার জন্য এসছিল। ঠিক আছে। এবার শুয়ে পড়েছি। রাত্রি 2-2-2:30 হবে। আমি তখন অঘরে ঘুমোচ্ছি, মানে ইঞ্জেকশন দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন, বুঝতেই পারছেন, এক কার্ডিয়াক পেশেন্ট, ঘুমের ইঞ্জেকশন, অঘরে ঘুমোচ্ছি। আমার পিঠটার কাছে সেরকম করে ধাক্কা দিয়ে এরকম করে ধাক্কাচ্ছে হাত দিয়ে, এই এই এরকম করে। আমি তাকিয়ে দেখি সামনে ওই মেয়েটা। আমি কি হলো, কি আপনি এরকম ডাকছেন কেন এত রাতে? এবার আমার কথা শুনে আমার দরজার বাইরে বসেছিল আমাকে যে 24 ঘন্টা দেখার জন্য 2টো শিফটে 2টো আয়া ছিল, মানে দেখাশোনার জন্য। এমনি তো নার্স টার্স মেট্রন টেট্রন আসছে, দেখছে, ঘুরছে। ওই আয়া টাইপের নার্স ছিল। উনি ওই আওয়াজ শুনে কি হয়েছে চ্যাটার্জি বাবু, চ্যাটার্জি বাবু কি হয়েছে, ভেতরে ঢুকেছে। কেবিনের দরজাটা ভেজানো ছিল, সেটা ঢুকে। আমি দেখুন, সেই মেয়েটি আবার এসে আমাকে ঘুম ভাঙিয়ে দিল। আর বলছে আপনি স্বপ্ন দেখেছেন, আপনাকে কেউ আসেনি, আপনি শরীরটা খারাপ তো, আপনি স্বপ্ন দেখেছেন। বললে আমি এখানে বসছি চেয়ার নিয়ে, আপনি ঘুমোন, আলোটা জ্বালিয়ে দিচ্ছি বলে আমার কেবিনে 66 নম্বর কেবিনে আলোটা জ্বালিয়ে দিল। এবার ওরা তো ঘুম, আয়রা তো পাড়া দেয় বলে ঠিকই, হল নাই, ওরা এবার একটা বিছানার কাছে মাথাটা দিয়ে এরকম করে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমি খেয়াল করলাম ও ঘুমোচ্ছে। এবার তখন ভোর হবে, অন্ধকার তখনও যায়নি, মানে 3:30 পৌনে 4টে বাজে। ভোর হবে, অন্ধকার তখনও যায়নি, মানে 3:30 পৌনে 4টে বাজে। আমার সারা রাত্রি ঘুম আসেনি, ঘুমটা ভেঙে গেছে ওই যন্ত্রণার মধ্যে, ইঞ্জেকশন দেওয়া শরীরে। তখন আমার ওই দেওয়ালের ওপাশ থেকে একটি কান্নার আওয়াজ আসছে। আমি ভাবছি এত রাত্রে কে কাঁদছে? আমি কোনো পেশেন্ট বোধহয় কষ্ট পাচ্ছে তাই কাঁদছে। কান্নাটি একটি মহিলা কণ্ঠ, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না। এবার যথারীতি আমি পাশে আয়া ঘুমোচ্ছিল, আমি ধাক্কা দিয়ে জাগিয়েছি।
আমি দেখুন কে কান্না করছে, কাঁদছে কে বাইরে। আর তখন চোখ ডলতে ডলতে উঠলো, কোথায় কে? আর যখন এসে পা ধরে টানছে, পিঠের মধ্যে ধাক্কা দিয়ে বিছনা থেকে ঠেলছে, মানে ওট ওট এখানে করছে। কিছুতেই সারা রাত্রি ঘুমোতে দেয়নি। ডাক্তারবাবু কি লিখে দিল নার্সকে, বললো আজকে রাত্রিবেলা যেন ঘুমোয় সেরকম ব্যবস্থা করবেন, আর ঘুমটা দরকারে। আমি বললো যে আপনার কোনো চিন্তা নেই, ও কোনো নার্স বা কোনো আয়া করেছে হয়তো দেখেছে। বললো তোমরা জেগে থাকো তো? বললে হ্যাঁ, যে রাউন্ডে থাকে সে জেগে থাকে, আমরা জেগে থাকি, আমরা তো সারা রাত্রি জেগে বসে থাকি, নার্স মেট্রনটা বলছে। ডাক্তারবাবু আমি শুনলাম। ডাক্তারবাবু বললো ঠিক আছে, আজকে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে একটু লনটায় হাঁটবে, এই লনটায় হাঁটবে, হ্যাঁ যতটা হালকা একটু হাঁটবে। এবার আমি সকালবেলা চানের আগে, মানে 11টার সময় চান করাবে তেল টেল মাখিয়ে নার্স, তখন আমি একটু ওই আমার 1 ঘন্টা পড়া ওই লনটায় হাঁটছি। লনটায় যখন হাঁটছি, ওই রুমটা তো 10 নম্বর, আমি তো জানি না 10 নম্বরে যে সব মরে গেলে যাদের বডি এখনো নিতে আসেনি তাদের ওই দুয়ারের মধ্যে ঢোকানো থাকে। 9 নম্বরে আছে সেই বার্নিং এর পোড়া ভদ্রমহিলা। এবার আমি জাস্ট একবার উঁকি মেরে দেখেছি যে ওই ভদ্রমহিলাকে, তখন বাজে এই 11টা দিনের বেলা, মানে সুস্থ। আমি দেখলাম তখন ছটপট করছে, স্যালাইন চলছে, মানে রুমে দরজাটা ফাঁক ছিল, পর্দাটা সরানো ছিল, তাতে আমি দেখেছি। আবার আমি একটু পর্দাটা এরকম করে দেখলাম যে 9 নম্বর রুমে কেউ আছে নাকি। দেখলাম যে ওই পোড়া বার্নিং কেসটা ওর মধ্যে রয়েছে। আমি ভয় আওয়াজ সরে চলে এলাম। রাত্রিবেলায় আমি আর সন্ধ্যেবেলায় ওই দিকে হেঁটেছি, কিন্তু ওই 9 নম্বরের দিকে আর যাইনি, এই দিকটা গেছি, এসছি, নিজের রুমে চলে এসছি। কারণ পরে শুনেছি আয়াদের কাছে এটা 3য় দিন নিয়ে গেছিল ওই পোড়া দগদগে মেয়েটা। আমি যে তাকিয়েছিলাম, আমার রুমে, আমার ঠিক রুমের সাথে একটা বাথরুম ছিল অ্যাটাচ, বাথরুমের সামনে চেয়ারটা নিয়ে এরকম করে বসে আছে আমার দিকে তাকিয়ে। সেই বিভৎস চোখটা ঝুলে পড়েছে, রক্ত, মানে মাংস নেই, এরকম চেহারা হয়ে গেছে। আমি চমকে উঠে মেট্রনকে ডাক দিয়েছি, মেট্রন মেট্রন। মেট্রন ছুটে এসছে। তখন বাজে রাত্রি 12টা। আমি বললাম ওই পোড়া পেশেন্টটা আমার এখানে এসেছিল চেয়ার নিয়ে বসতে, হুইল চেয়ারটা, যেটা চাকা লাগানো হুইল চেয়ার, আপনারা হুইল চেয়ার নিয়ে আমার ঘরে ঢুকেছিল। এখন মেট্রন বললে না না ওটা কিছু নয়, তুমি ভুল দেখেছো, তুমি এসব সন্ধ্যেবেলা ভাবছো এইসব, বলে আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ডাক্তার লিখে দিয়েছিল ঘুমটা দরকার। এবার তো আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে আমার পায়ে আঙুল দিয়ে টান দিয়েছে, পিঠটা এরকম ধাক্কা দিয়েছে সেই মহিলাটি এসে। তখন বাজে রাত্রি 2টো। পায়ে টান দিয়েছে, আমি অনুভূতি হয়েছিল, কিন্তু আমি জাগিনি। যখন ধাক্কা দিয়েছে তখন একটা ঠান্ডা হাতের স্পর্শ আমি পেয়েছি আমার পিঠটায়। তখন আমি চমকে উঠেছি। উঠে তখন দেখি না, কেউ নেই। তখন আমি উঠে ওই অবস্থায় কি করব, আমি তখন ওই মেট্রনরা যে ঘরে থাকে কেবিন থেকে ছুটতে ছুটতে বেরিয়ে 64 রুমে ডাক্তার, রাউন্ডে ডাক্তার, নার্স, মেট্রনরা বসে কথা বলছিল। কি হলো মিস্টার চ্যাটার্জি, কি হলো, আপনি উঠে চলে এসছেন এত রাতে? আমি শুতে পারছি না ওই ঘরে। তখন বেল টিপলো, আয়ারা এলো, কোথায় চ্যাটার্জি, ওর ঘরে তোমরা কেউ নেই, তোমরা কেউ রাতের পেমেন্ট পাবে না। ডাক্তার বারবার করে বলেছে আমাদের
আমাদের মেট্রন বলেছে, আমাদের রাউন্ডার ডাক্তার বলেছে তোমরা চ্যাটার্জি বাবু ঘরে থাকবে। পরের দিন ভোরবেলায় আমি তো ঘুমিয়ে পড়েছি, তারপর ওদের বকাবকি করতে আমি পাশে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি আমার রুমে কেবিনে। পরের দিন থার্ড ফোর্থ ডে বাবাকে বললাম, বাবা বলল রুমটা চেঞ্জ করে দিন। ওই রুমটা আমাকে চেঞ্জ করে 3 তলায় রুম নাম্বার 16-তে দিল। পরে জানলাম 16 নম্বরে যে আয়া ছিল আমার থার্ড ফ্লোরে, সেই আয়া বলল আপনি খুব জোর বেঁচে গেছেন। আয়াকে আমি টাকা দিলাম যে আপনি আমাকে সত্যি কথা বলুন। বলে বলবেন না তো আমার চাকরি চলে যাবে। আমি বললাম আমি কাউকে বলবো না, ঘুণাক্ষরে বলবো না। এই আজকে এই গল্পের মাধ্যমে বললাম, যার জন্য আমি নার্সিংহোমটার নাম আমি আপনাদের বললাম না। বলে ওই বেডটায় আপনার ঠিক আগের দিন যেদিনকে অ্যাডমিট হলেন 66 নম্বর কেবিনে একটি, এইদিকে রুম ভরে গেছিল বলে ওই 66 নম্বর কেবিনে ওই সুইসাইড কেসটা এসেছিল। রেজাল্ট আউট হয়েছিল, পাস করেনি মা বাবার বকুনিতে। মেয়েটি একটি ছেলের সঙ্গে লাভ অ্যাফেয়ার্স হয়েছিল, সেই ছেলেটিও মেয়েটি ফেল করাতে ছেলেটি তাকে ছেড়ে দেয়। কলকাতার মেয়ে, লেকটাউনে থাকতো মেয়েটি সুইসাইড করেছিল। সেই সুইসাইড রোগীটা 2-3 দিন বিষ খেয়েছিল, ওই বেডে ছিল, জুজছিল। বিষ খাওয়ার পরও পুরো বিষ বেরোয়নি পেট থেকে, ওই বেডেই মারা গেছে। তার জন্য ও ঘুরে ফিরে খালি ওই বেডটায় আসছিল ওই মহিলা। আর আপনি যেটাকে দেখেছেন বার্নিং পেশেন্ট, যেদিন নিয়ে এসছে ঠিক তার পরের দিন বেলা 12টার সময়, বলে আমি 11টার সময় দেখেছি এই চলছে, স্যালাইন চলছে। আমার দিকে তাকালো এরকম করে, মাথাটা হেলিয়ে আমাকে দেখলো, আমি দেখে ভয় খেয়ে গেলাম। বলে সেদিন 12টার সময় ওই বার্নিং পেশেন্টটা মারা গেছে। আমার তখন হাত ফাত ঠান্ডা হয়ে গেছে। আমি কি বলবো আয়াটাকে? আমি বললাম আমার গার্জেন এলে একটু আমাকে খবর দিও না। বললো এই বেলা তো চলে গেছে, ও বেলা 4টে যখন রাউন্ডে ওরা আসবে আপনার সঙ্গে তো দেখা করবে। এবার আমি বললাম বাবা এরকম এরকম ব্যাপার, আমাকে রুম চেঞ্জ করে দিয়েছে, খুব ভালো হয়েছে, কারণ এই ব্যাপার আমি বোধহয় মারা করতাম হার্ট ফেল করে ওই ঘরে। তারপর ওইখানে 16 নম্বর রুমে আমি দিন 15 ছিলাম। খুব সেবা শুশ্রূষা করেছিল ওরা, কারণ ওরা নিজেদের ড্রব্যাকটা বুঝতে পেরেছিল ওই রুমে দেওয়ার পর। এই যে ঘটনাগুলো আমি দেখেছিলাম, এই ঘটনাগুলো তো মেট্রন ডাক্তার সকলকে জানিয়েছিলাম, তারা তো অস্বীকার করেছিল। তারা বলেছিল আপনার শরীরটা খারাপ, তাই ভুল স্বপ্ন টপ্ন দেখছেন। সকলে ভালো থাকবেন, শুধু ভয় আর ভয়। রামধনু হরর চ্যানেলে আমার জীবনে, কর্মজীবনে আর এক সত্য ঘটনা তোমাদের বললাম 1992 সালে। শুধু ভয় আর ভয়। ভালো থেকো।